কল্পনা করুন একটি দেশ যেখানে একসময় সমৃদ্ধি ছিল, আধুনিকতা ছিল, কিন্তু আজ সেখানে মুদ্রাস্ফীতির আগুন জ্বলছে, আর এই আগুনের শিখায় দগ্ধ হচ্ছে কোটি কোটি মানুষের স্বপ্ন। রাজপথে নেমে এসেছে জনতা, তাদের একটাই দাবি, স্বৈরাচারী নিপাত যাক। এ কোনো সিনেমার দৃশ্য নয়, এ হলো আজকের ইরান। আর এই ইরান প্রতিবেশী বাংলাদেশের জন্য এক গভীর সতর্কবার্তা। মৌলবাদ বেশিদিন মানুষের পেটের ক্ষুধা মেটাতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ আজকের ইরান। গত এক সপ্তাহ ধরে সেখানকার রাজপথে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে। কী কারণ? লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম। গত ডিসেম্বরে ইরানে মুদ্রাস্ফীতি পৌঁছেছিল 42.5%। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য প্রায় অর্ধেকে নেমে এসেছে। এখন $1 দাম এখন প্রায় 14 লক্ষ রিয়াল। ভাবতে পারছেন একসময়ের সমৃদ্ধ এই দেশের মুদ্রা আজ তলানিতে? খাদ্যপণ্যের দাম বেড়েছে গড়ে 72%। সাধারণ মানুষ সংসার চালাবে কী করে? এই অর্থনৈতিক সংকটের নেপথ্যে আছে রাজনৈতিক অসন্তোষও। 1979 সালে যে ইসলামিক বিপ্লব শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে আয়াতোল্লাহ খামেইনির মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, আজ সেই মোল্লাতন্ত্রের বিরুদ্ধেই গণবিদ্রোহ। বিক্ষোভকারীদের মুখে স্লোগান শোনা যাচ্ছে, শাহ জিন্দাবাদ। আশ্চর্যজনক হলেও সত্যি, জনতা এখন প্রাক্তন শাহের ছেলে রেজা পাহলভির ফিরে আসার দাবি তুলছে। রেজা পাহলভি এখন আমেরিকায় নির্বাসনে আছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন, আমি আপনাদের সাথে আছি, আমাদের জয় নিশ্চিত, কারণ আমাদের দাবি যুক্তিসঙ্গত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গত কয়েকদিনে বিক্ষোভে 7 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় 20 জন, গ্রেফতার হয়েছেন বহু। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেও সরকারকে প্রতিবাদীদের ন্যায্য দাবি দেওয়া শোনার পরামর্শ দিয়েছেন। আসলে যখন কোনো সরকার শুধু ধর্ম আর মৌলবাদের কথা বলে আর মানুষের পেটের কথা ভুলে শিক্ষা বাণিজ্য শিখিয়ে তোলে, তখন এমনই পরিণতি হয়। এখন আসা যাক আমাদের প্রতিবেশী বাংলাদেশের কথায়। ইরানের এই ঘটনা বাংলাদেশের জন্য এক মারাত্মক অশনি সংকেত। কেন? কারণ ইরানে যা ঘটছে তার ছায়া দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশেও। বাংলাদেশের একটি বড় অংশ চাইছে সে দেশে মৌলবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হোক। গত 1.5 বছরে ইউনূসের আমলে বাংলাদেশকে ক্রমশ ঠেলে দেওয়া হয়েছে মৌলবাদের দিকে। গোল্লায় গেছে সেখানকার শিল্প, বাণিজ্য ও শিক্ষা। দেশে খাদ্যের যোগান দিতে আজ তারা বাধ্য হচ্ছে শত্রুদেশ ভারত থেকে চাল আমদানি করতে। আজকে ইরানের পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশকেও ইসলামী ট্যাবলেট খাইয়ে খুব বেশি দিন সামলানো যাবে না। এইবার দেখুন ভারতের চিত্র। যখন ইরান আর বাংলাদেশ মুদ্রাস্ফীতির জ্বালায় পুড়ছে, তখন ভারত কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। মোদী সরকারের নীতিতে ভারতে মুদ্রাস্ফীতির হার 1% নিচে নেমে এসেছে। সরকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কর ছাড় দিচ্ছে, ফলে গাড়ির বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও নিয়ন্ত্রণে থাকছে। ভারতের বাজার সমৃদ্ধ হচ্ছে, দেশে বাড়ছে বিদেশি নিবেশ। ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। মানুষ স্বস্তিতে থাকছে। এর কারণ কি? কারণ ভারত উন্নয়নের পথে হাঁটছে, মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে না। তাই এখন প্রশ্নটা খুব স্পষ্ট, ইরান কি মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে? আর এই জ্বলন্ত ইরান থেকে বাংলাদেশ কি শিক্ষা নেবে? তারা কি উন্নয়নের পথ ধরবে, নাকি মৌলবাদের দিকে ঝুঁকে নিজেদের আরও সংকটের মুখে ঠেলে দেবে? ইসলামপন্থীরা কি এই শিক্ষা গ্রহণ করবে, নাকি তারা মনে করবে তাদের পরিস্থিতি ভিন্ন? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। মাধ্যম ব্যুরো রিপোর্ট। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर।
600 से अधिक बीदोग और 5000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।